যারা কম্পিউটার পদ্ধতিতে হিসাব নিকাশ রাখে তারা কোনো একটা প্রোডাক্ট কিনলে সেই প্রোডাক্টটার প্রাইসটাও তো তাদের আগে থেকে আছে জানা, তাই না? এবং সেই অনুযায়ী তারা একটা তালিকা লিপিবদ্ধ করে রাখে যে আমার এই প্রোডাক্টটা এই প্রাইসে কেনা, আমার এই প্রোডাক্টটা এই প্রাইসে সেল করতে হবে। সব কম্পিউটার সেট করে রাখে না? আমরা এতক্ষণ ইনভয়েস সম্পর্কে বিস্তারিত দেখলাম। আমাদের এই ইনভয়েসটা করার জন্য যে পদ্ধতিতে করব এজন্য কয়েকটা প্রসিডিউর আছে, কন্ডিশনগুলো এখানে দেয়া আছে। ফন্ট সাইজ ইজ মেনশন। ফন্ট সাইজ মেনশন বলতে ফন্ট সাইজ দেয়া থাকবে, ইনভয়েসের এটা ফন্ট সাইজ কত হবে, এই প্রতিষ্ঠানের নামের এটা ফন্ট সাইজ কত হবে, এটা মেনশন করা থাকবে। যদিও এখানে মেনশন করা নাই, শুধু বলা আছে মেনশন। মেনশন বলতে আমরা বুঝে দিব যেটা যে সাইজ বলবে সেটা সেই সাইজ করতে হবে। মেনশনের পরে এখানে অতিরিক্ত যা থাকবে সেটাই হচ্ছে মূলত করতে হবে। লোগো সাইজ 1.1 ইঞ্চি বাই 1.05 ইঞ্চি, এই হচ্ছে একটা লোগো। ঠিক আছে, এই লোগোটা এই সাইজের হতে হবে। এরপর হচ্ছে ডেট ইজ ইউজিং ডেট ফরম্যাট, DDMMYYYY, এই ডেট ফরম্যাটে আমাদের ব্যবহার করতে হবে। মোবাইল নাম্বার ভ্যালিডেশন করতে হবে 11 ডিজিট। মোবাইল নাম্বারে 11 ডিজিটের বেশি লিখতে পারবে না। প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন 5 ডিজিট ইউনিক নাম্বার প্রোডাক্ট আইডি। তো প্রোডাক্ট আইডি যেহেতু আসছে, আমাদের যে কোনো একটা বড় সুপার শপে যদি যান সেখানে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এক একটা ইউনিক আইডি আছে, প্রোডাক্ট আইডি। যে কোনো একটা প্রোডাক্ট আইডি তারা সার্চ দিলে সেই প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য তাদের কাছে চলে আসে। আপনি অনেকগুলো প্রোডাক্ট কিনবেন, প্রত্যেকটা প্রোডাক্ট তারা নিয়ে আসে একটা স্ক্যানার মেশিন থেকে স্ক্যান করে অটোমেটিক কম্পিউটারে উঠে যায়, তাই না? তো ওইখানে শুধুমাত্র একটা কোড দেয়া, আর কিচ্ছু না। প্রোডাক্টের গায়ে একটা কোড দেয়া, ওখানে প্রাইস লেখা আছে? প্রাইস সাধারণত লেখা থাকে না, শুধু একটা কিউআর কোড দেয়া, মেশিন থেকে যখন স্ক্যান করে অটোমেটিক দাম, ডিটেলস সব ইনফরমেশন চলে আসে। তো আমাদের এই প্রোডাক্ট আইডিটাকে ভ্যালিডেশন করতে হবে যেন 5 ডিজিটের একটা প্রোডাক্ট আইডি হয়, এবং সেটা ইউনিক হবে। কেন? প্রত্যেকটা প্রোডাক্ট আইডি ভিন্ন ভিন্ন হবে, এজন্য ইউনিক হবে। আমরা একই প্রোডাক্ট আইডি ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করলে আমাদের কি একই তথ্য দিবে, মানে প্রোডাক্টের সঠিক তথ্য দিবে? এরপর বলছে দ্য প্রোডাক্ট নেম শোন ডিপেন্ড অন প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট নেম শো করবে প্রোডাক্ট আইডির উপর বেস করে। এইখানে প্রোডাক্ট আইডির একটা ঘর আছে, এটা স্যাম্পল আকারে প্রশ্নে থাকবে। সিরিয়াল নাম্বার যেভাবে থাকার সেভাবে থাকে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডির উপর বেস করে প্রোডাক্ট নেমটা অটোমেটিক আসবে। এটা বলা হয়েছে যে দ্য প্রোডাক্ট নেম শো ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডির উপরে ডিপেন্ড করে প্রোডাক্ট নেম শো হবে। এবং ইউজ পিস ইন কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে পিস কথাটা লিখতে হবে। এরপরে হচ্ছে ইউজ বিডিটি সাইন ইন অ্যামাউন্ট, অ্যামাউন্টে বাংলাদেশি টাকার সাইন হবে। এরপর হচ্ছে ডিসকাউন্ট বেসড অন গ্র্যান্ড টোটাল, এই গ্র্যান্ড টোটালে যা হবে তার উপর বেস করে ডিসকাউন্ট হবে। ডিসকাউন্টটা কিভাবে আছে দেখেন, 5 লাখ টাকার উপরে যদি হয় সেখানে 9% ডিসকাউন্ট হবে, 3 লাখ টাকার উপরে হলে 3% ডিসকাউন্ট হবে, 3 লাখ টাকার নিচে হলে 1% ডিসকাউন্ট হবে, এবং ভ্যাট হবে 3.5% ফিক্সড প্রত্যেকের জন্য। এখানে কি আছে স্যাম্পলে, গ্রাউন্ড টোটাল আছে, গ্রাউন্ড টোটালের পরে আছে ডিসকাউন্ট, এরপর ভ্যাট, এরপরে টোটাল। এই হচ্ছে আমার কন্ডিশন, এই হচ্ছে আমার স্যাম্পল। আমরা এই কন্ডিশন এবং স্যাম্পল দেখে নতুন ভাবে একটা তৈরি করব। আমরা এটা করব না, নতুন একটা তৈরি করব। আমরা নতুন শীট নিলাম, স্বাভাবিকভাবে নতুন শীট নিয়েই তো এটা শুরু করি, তাই না? এখানে যেরকম ইনভয়েস লেখা আছে ইনভয়েস লিখি, প্রতিষ্ঠানের নাম যেরকম যেরকম আছে ওভাবে লিখে যাই, ঠিক আছে? এই শীটে ইনভয়েস কথাটা লিখলাম, প্রতিষ্ঠানের নাম লিখলাম, এবং প্রতিষ্ঠানের নামের পরে কি আছে, আচ্ছা প্রতিষ্ঠানের ঠিকানার পরে একটা ঘর আছে,
এটা ওইভাবে লিখে নেই। এখানে আছে ওয়েবসাইট অ্যাড্রেস যদি থাকে, সবই একসাথে লিখে নিচ্ছি আগে, এরপরে আমরা ফরম্যাটিং করব। কম্পিউটার সেলস অ্যান্ড অ্যাক্সেসরিজ এই লেখাটা আছে, এরপরে তারপর আছে ইনভয়েস, ওই লেখাটা এখানে লিখে দিলাম, এরপর দিলাম ইনভয়েস। এরপরে দেখি ইনভয়েসের পরে কি আছে, কাস্টমার নেম অ্যাড্রেস 1 2 3 4 5 6। এখানে আমরা এটা লিখে নিলাম, এখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। একটা ঘর কি বেশি লিখেছি আমরা, এটার মধ্যে দরকার নাই, ডিলিট করে দিন। ডেট, মোবাইল নাম্বার, ডেট মোবাইল নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, এত কপি করা লাগবে না, আমি জাস্ট এখানে তৈরিই করি। ডেট মোবাইল নাম্বার, আমরা কি করলাম, সব যেটুকু যেভাবে লাগে সেভাবে লিখে নিলাম। প্রয়োজনে নিচেরটাও লিখে নিতে পারি। এগুলো গ্র্যান্ড টোটাল এখানে হবে 10টা পর্যন্ত, তাই না? আমি প্রয়োজনে এখানে 10টা পর্যন্ত হয়েছে কিনা সেটা একটু দেখে নেই। 1 লিখে এখানে ফিল সিরিজ করলাম, এই 10 পর্যন্ত হলো, এই 10টা হবে এখানেই। 10টার পরে এখানে হবে বাকি আরো কিছু, বাকি কি হবে, এই যে গ্র্যান্ড টোটাল, ডিসকাউন্ট, ভ্যাট, টোটাল, এই 4টা আসবে এখানে, তাই না? সেই 4টা অনুযায়ী এখানে আসবে। এই যে 4টা, এই 4টা আপাতত আমি লিখি, এখানে লিখি টোটাল, ভ্যাট, ডিসকাউন্ট, ভ্যাট, গ্র্যান্ড টোটাল, এইটুকু এভাবে করা আছে। এইখানে একটা আউটসাইড বর্ডার দিই আপাতত, এবং সব শেষে এখানে আছে ইনওয়ার্ড। এখানে ইনওয়ার্ডে লেখা আছে, তাই না? এটার মতো করে সম্পূর্ণ করলাম, শুধু লোগোটা নিলাম না, একটা লোগো আমাদের ওখানে নিতে হবে। লোগোটা আমি টোটালি নেয়া দেখাই। এই লোগোটা আমাদের কম্পিউটারের তো থাকার কথা, তাই না? কম্পিউটারে যেভাবে থাকবে সেখান থেকে আমি, এই হচ্ছে আমাদের মূলত আমরা এতক্ষণ লিখলাম যেটা, সেটা এটাকে আমরা ফরম্যাটিং করে ওটার মতো নিব। আমরা প্রয়োজনে এখানে ইনসার্ট করে লোগোটাও নিয়ে আসি। ইনসার্ট মেনুতে গিয়ে পিকচার, আমাদের লোগোটা যে কোনো একটা জায়গায় থাকবে। আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা জায়গা থেকে যেখানে থাকবে আর কি, সেখান থেকে লোগোটা নিয়ে আসলাম। লোগোটা আনার সাথে সাথে এরকম হতে পারে, কারো সাইজ এরকম হতে পারে, কারো সাইজ এরকম হতে পারে। এটা নির্ভর করবে লোগো সাইজের উপরে। লোগোর সাইজ যদি বড় থাকে তাহলে অনেক বড় হবে, লোগোর সাইজ ছোট হলে অনেক ছোট হবে। তো আমি এটাকে ব্যবহার করব না লোগো হিসাবে, আমি অন্য একটা ব্যবহার করি প্রয়োজনে। আমি ধরে নেই এটাই আমাদের লোগো। দেখেন এটার সাইজ কত বড় হয়েছে। তো এই এত বড় হয়েছে কারণ এটার লোগোর সাইজটা এরকম। তো আমরা পিকচার নিয়ে কাজ করেছি আগেও, তাই না? ওয়ার্ডে কাজ করেছি না খুব ভালো করে?
আমরা এটাই যেহেতু ধরে নিলাম লোগো, এটাকে ওই সাইজ অনুযায়ী তৈরি করতে হবে না, ওই সাইজ অনুযায়ী বানাতে হবে না, এটা আমাদের যে সাইজটা বলে দিছে। তো ওই সাইজ অনুযায়ী বানানোর আগে আমরা এই ইনভয়েস যেটা, এটাকে এই সম্পূর্ণটা জুড়ে মার্জ করে নেই। এটুকু সম্পূর্ণ সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে মার্জ পাবো, চাইলে এখান থেকেও করতে পারি। এই যে নামটা এই চারটা এ পাশেই থাকবে, ইনভয়েসের সাইজটা একটু বড় থাকবে, বোল্ড থাকবে, একটু সাইজ বড় করলাম, বোল্ড করলাম এটার মতো করে। এই যেটা কম্পিউটার অ্যাক্সেসরি সেল সার্ভিস, এই লেখাটা আছে কালো ফিল দেয়া এবং সাদা হচ্ছে টেক্সট কালার, এইটুকু সম্পূর্ণ এই মার্জিন সেন্টার করলাম, টেক্সট কালার সাদা করলাম, টেক্সট কালার সাদা, ফিল করলাম কালো, প্রয়োজনে একটু বড় করলাম, এইটুকু মার্জ করলাম, এটাও একটু বড় হবে। এগুলোর মতো মোটামুটি হয়ে যাচ্ছে। ডিজিটাল লার্নিং ল্যাব এই কথাটা কিভাবে ছিল, একটু বোল্ড করা, ডিজিটাল লার্নিং ল্যাব লেখা ছিল, আমি ওইটাই লিখে দেই। আচ্ছা, এরপরে এটার মতো হতে গেলে আর কি লাগে, এই পাশে এটা বর্ডার করা আছে, এই পাশে বর্ডার নাই, তা আমরাও এই পাশে বর্ডার করা আছে, এই পাশে বর্ডার নাই, ঠিক আছে। সিরিয়াল নাম্বার ঠিক আছে, প্রোডাক্ট নেম হবে এখানে, প্রোডাক্ট একটু বড় করে দেই সেলগুলো প্রত্যেকটা। আমাদের ধরে নিলাম এটা লোগো, এটা এখানে বসাবো। লোগোর পিকচার ফরম্যাটে ক্লিক করি, এইখানে দেখা যাচ্ছে সাইজ। আমাদের প্রশ্নে বলা হয়েছে কি লোগো সাইজ হবে 1 ইঞ্চি বাই 1.05 ইঞ্চি, তাই না? আমরা একটু এটার ক্ষেত্রে ট্রাই করব সেটা দেয়ার, এটাই 1 ইঞ্চি দিব, 1 ইঞ্চি বাই 1.01 অটো হয়ে গেছে, কিন্তু আমার দরকার 0.5, তাই না? নিচেরটা আবার দেই 1.05, উপরেরটা তাহলে আবার একটু বেড়ে গেছে, তাই না? এটার কারণ হচ্ছে এই পিকচারটায় বা এই লোগোটা একটা রেশিও আছে, তাই না? পিকচারের রেশিও আমরা জানি। রেশিও বলতে এটা এদিকে যেটুকু পরিমাণ বড় হবে সেই অনুযায়ী ওদিকেও বড় হয়ে যাবে। এই যে বড় করলে একদিকে বড় হচ্ছে না, দুদিকেই একসাথে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পিকচারের রেশিও। তো এই রেশিওটা ফিক্সড, অথবা এখানে চাইলে আমরা একটা স্ক্রিনশট নেই, আমরা তো লোগো পাবো না, আমাদের স্ক্রিনশট নিতে হবে। আমরা স্ক্রিনশটকেই লোগো হিসেবে ব্যবহার করতে হবে। ধরে নিলাম এটা একটা স্ক্রিনশট আমাদের, এই আমাদের একটা স্ক্রিনশট, লোগো হিসেবে একটা স্ক্রিনশট ব্যবহার করব। ইনসার্টে যাব, পিকচার সাইজ, পিকচার, এখান থেকে স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা আমরা যেখানে করেছি এই হচ্ছে আমার স্ক্রিনশটটা, তাই তো? এই স্ক্রিনশটে দেখেন 1.32 হলে নিচে 2.45 হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে ক্রপ করি, ক্রপ করে এরকম ছোট বড় করতে পারি, ছোট করলাম, কিন্তু এই ক্রপটা আমাদের ওই মেনশন করা সাইজের সাথে মিল হয়নি এখনো। কিন্তু আমাদের একটা লোগো থাকলে লোগো ক্রপ করলে এক পাশ কেটে যাবে, তাই না? যে কোনো এক পাশ ক্রপ করলে যে কোনো এক পাশ কেটে যাবে। এই কারণে পিকচার ফরম্যাটের এইখানে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুর সাথে আমাদের ওই দেয়া ভ্যালুটা মিল থাকতে হবে। উপরে 1 হলে নিচে 1.05 হবে, নিচে 1.05 হলে
উপরে 1 হওয়ার কথা, কিন্তু উপরে 1 হচ্ছে না, উপরে 1 দিলে নিচে এটা হচ্ছে না, বেড়ে কমে যাচ্ছে, কারণ এই রেশিও অনুযায়ী বাড়ছে। এটা রেশিও আছে একটা পিকচারের, ওই রেশিও অনুযায়ী বাড়ে। আমরা সাইজের এখানে একটু ক্লিক করি, অ্যারো সাইনে সেটিংসে ক্লিক করলে পিকচার ফরম্যাটের এটা চলে আসে, তাই না? এখানে যদি এবার একটু দেই, আবার এখানেও সাইজ হাইট ওয়েট এটা আছে, 1 দিলাম, নিচেরটা সেই অনুযায়ী বেড়ে গেল, এখানেও বাড়ছে না, কারণ এখানে দেখা আছে যে লক অ্যাসপেক্ট রেশিও, রেশিও যেটা আছে এই রেশিওটা লক করা আছে। আমরা এটা যদি 2 হয়, 1 এর পরিবর্তে 2 হয়, সেই অনুযায়ী এটাও 2.74 হয়ে যাবে। এটা 1 হলে অর্ধেক করলে নিচেরটাও অর্ধেক হয়ে যাবে, এটা রেশিও। কিন্তু আমরা চাচ্ছি যে রেশিও বাদ দিয়ে আমাদের মতো করে সাইজ হোক, এই কারণে লক অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি চাইলে ক্লোজ করে দিতে পারি। এবার যদি এখানে কোনো নাম্বার লিখি, আমার সেই অনুযায়ী সাইজটা হয়ে গেছে। আচ্ছা, ইনসার্ট আবার দেখি, ইনসার্ট করলাম, ঠিক আছে। এখানে একটা লোগো দিব, লোগো দেওয়ার জন্য এই অ্যারো সাইনে ক্লিক করে লগ অ্যাসপেক্ট রেশিওটা উঠিয়ে দিয়ে ক্লোজ করে দেব। এবার আমরা আমাদের মতো করে সাইজ লিখে নেব, আর কোনো কাজ না, আমাদের মতো করে সাইজ লিখে নেব। আপনাদের এতক্ষণ বোঝানো হয়েছে এই লগ অ্যাসপেক্ট রেশিও বলতে কি বোঝায়, পিকচারের যে সাইজ। এবার আমরা লকটা উঠাই নিয়েছি, দেখেন এবার পিকচার এদিকেও বাড়াতে পারি, এদিকেও বাড়াতে কমাতে পারি, মানে এই মুহূর্তে পিকচারটা সব দিকে বাড়ছে কমছে। কিন্তু ওইটা যদি লক করা থাকে, যেমন এভাবে রেখে আমি এবার একটু লক করে দেই, এবার ওই একই মাপে বাড়বে কমবে। আমরা শিফট চেপে ধরে ফর্মুলা, মানে যখন শেপ নেই তখন কি একই সাইজ হয় না, তখন লক থাকে, শিফটটা ছেড়ে দিলে লকটা উঠে যায়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এটা কি করব, সবসময়ের জন্য লগ অ্যাসপেক্ট রেশিওটা উঠাইয়া আমরা আমাদের মতো করে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা দিয়ে দিব, 1 ইঞ্চি বাই 1.05 ইঞ্চি। এটা আমাদের লোগো, লোগোটা আমরা এখানে লিখে দিলাম। আমরা বাকি যা যা লেখার সেগুলো লিখে নিলাম। ফরম্যাটিংও মোটামুটি একটা রেডি হয়ে গেছে, তাই না? তো এবার আমরা মূল কাজে যাব। লোগো সাইজ করলাম, ফন্ট সাইজ যদি বলা থাকে, ফন্ট সাইজ তো আমরা করেই নিলাম। এটা ধরেন বলা ছিল 20 বা 22, আমরা সেটা করে নিলাম বা বাড়িয়ে নিলাম যতটুকু বলা থাকবে। এটা বোল্ড করার কথা ছিল, বোল্ড করলাম। এখানে যেভাবে স্যাম্পলে দেওয়া ছিল যে ফিল হবে ব্ল্যাক কালারের, টেক্সট হবে হোয়াইট কালারের, আমরা সেটাও করে নিলাম। প্রয়োজন আর একটু বড় করলাম। এই ইনভয়েস এটাও যদি বোল্ড করা থাকে বোল্ড করলাম, অথবা ছোট থাকলে ছোট করলাম। তো এই যেটুকু করলাম, এটুকু সবাই করতে পারবেন না, এটুকু তো স্বাভাবিক ব্যাপার। দেখে দেখে দেখার মতো করে তৈরি করে ফেলবো। ডেটের ক্ষেত্রে একটা ফরম্যাটিং দিতে বলছে, যে ফরম্যাটিংটা হলো DDMMYY, তাই না? YYYY। আমরা এটাকে সিলেক্ট করলাম, এই একটাকে, এই নাম্বারের অ্যারো সাইনে ক্লিক করলাম, ক্লিক করে কাস্টমে গেলে ওই ফরম্যাটগুলো পাবো। এই যে এখানে ফরম্যাট আছে, যদি থাকে তো আমরা সেটা দিব, যদি না থাকে এখানে ডিরেক্টলি আমরা ফরম্যাটটা লিখে দিব। আমরা লিখে দিয়ে ওকে ক্লিক করে দিব। এবার আমরা কোনো ডেট দিলে আগে ডেটের তারিখটাই আসবে, যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে। মোবাইল নাম্বার, প্রথমত মোবাইল নাম্বার লিখতে গেলে আমাদের 0 আসবে না, তাই না? যে কারণে আমরা সরাসরি টেক্সট করে নিব। টেক্সট করলে 0 আসবে, টেক্সট করলে 017651, দেখেন চলে আসছে। টেক্সট করলে 0 আসে। তো এখানে ভ্যালিডেশন দিব 11 ডিজিটের, তাই না? ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, সেখান থেকে টেক্সট লেন্থ দিব বিটুইন নাকি ইকুয়াল দিব 11 ডিজিট, মানে 11টা ডিজিট হবে, 11টা ডিজিটের কম বা বেশি হবে না। আমি এবার যদি নাম্বার এন্ট্রি করতে যাই, আমি 10টা ডিজিট দিলাম, এন্ট্রি নিল না,
12টা ডিজিট দিলাম, তাও এন্ট্রি নিল না। আমি যখন 11টা ডিজিট এন্ট্রি দিব তখনই এন্ট্রি নিবে। ডেটের ক্ষেত্রে যে কোনো একটা ডেট হবে, ডেটটা দিয়ে দিলাম, আজকের ডেটটা, দুইটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। অ্যামাউন্টের এটা একটু বোল্ড করা ছিল, আমরা বোল্ড করে নিলাম। একটু ফন্ট সাইজ 12-13 ছিল, আমরা 12-13 করে নিলাম। তো আমাদের এখানে পরবর্তী যে বিষয়টা, এটা বললো কি যে প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন করতে হবে, তাই না? প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন 5 ডিজিট ইউনিক নাম্বার। আমরা প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন বা আইডি ভ্যালিডেশন এবং হচ্ছে ইউনিক নাম্বার আমরা করেছিলাম, সেটাই এখানে করব। ওই নির্দিষ্ট প্রোডাক্ট আইডিটাই হবে, যার বাইরে হবে না। তো আমরা একটা হেল্পার ফাইল তৈরি করব। হেল্পার ফাইল বলতে আমাদের এই ফাইলে হেল্প করার উদ্দেশ্যে তৈরি করা কোনো ফাইল। হেল্পার ফাইলটা কেন তৈরি করব একটু বোঝার চেষ্টা করি। আমাদের বলা হয়েছে প্রশ্নে যে প্রোডাক্ট আইডি লেখার সাথে সাথে প্রোডাক্ট নেমটা অটোমেটিক বসে যাবে এবং পাশাপাশি রেটটাও বসে যাবে। প্রোডাক্ট আইডি লেখার সাথে সাথে প্রোডাক্ট নেম বসে যাবে, প্রোডাক্ট রেটটাও বসে যাবে। তো আমাদের তো প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের রেট একটা এরকম একটা তালিকা তো দরকার। ওই তালিকাটা আমরা একটু তৈরি করব। কি কি দরকার? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট রেট, এই 4টা বিষয় আমাদের দরকার। এই 4টা বিষয়ের আলোকে আমি একটা প্রোডাক্টের তালিকা করে নিব। বুঝতে পারছি? এই 4টা বিষয়ের আলোকে আমি একটা প্রোডাক্টের তালিকা করে নেই। যে প্রোডাক্ট আইডি করব, প্রোডাক্ট আইডির অনুযায়ী প্রোডাক্ট নেম কি হয় সেটা করব, সেই অনুযায়ী রেট করব। এখানে প্রোডাক্ট আইডি করতে কোনো বাধা থাকবে না, যে যে মতো করতে পারে। তবে আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন 5 ডিজিট ইউনিক নাম্বার, এটা হতে হবে। তো আমরা 5 ডিজিটের প্রোডাক্ট আইডি দেওয়ার চেষ্টা করব এবং ইউনিক নাম্বার দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের প্রতিষ্ঠানের নাম অনুযায়ী প্রোডাক্ট আইডিটা তৈরি করি, ঠিক আছে? আমাদের এখানে প্রত্যেকটা ইউনিক হয়েছে, একই তো নাই, আলাদা, তাই না? ইউনিক ধরে নিলাম, এটা ইউনিক হয়েছে, ঠিক আছে। সেই অনুযায়ী প্রোডাক্ট নেম কি হতে পারে? মাউস, কিবোর্ড, ল্যাপটপ, ইউএসবি কেবল, ওয়াইফাই, ডঙ্গল, তারপরে কি হতে পারে? রিমোট, আর কি আছে এখানে? প্রজেক্টর, সিপিইউ, র্যাম, এসএসডি। এই হলো আমাদের প্রোডাক্ট আইডির উপরে বেস করে কিছু প্রোডাক্ট নেম। সেই অনুযায়ী রেটটা আমরা এখানে দিয়ে দিব। মাউসের রেট ধরলাম 400 টাকা, কিবোর্ড 400 টাকা, ল্যাপটপ 55,000 টাকা, ইউএসবি কেবল 150 টাকা, ওয়াইফাই ডাঙ্গল 500, রিমোট এই হচ্ছে আমাদের একটা তালিকা। আমরা একটা তালিকা আমাদের মতো করে তৈরি করে নিলাম। এই তালিকাটা এটা টোটালি হচ্ছে হেল্পার ফাইল। আমরা উপরে এটার প্রয়োজনে নাম লিখে দিতে পারি হেল্পার ফাইল, হেল্পার টেবিল, ঠিক আছে? এটাও দিতে পারি হেল্পার টেবিল। এটা আমাদের মূলত কাজ কিন্তু এইটুকু জায়গায়, এটা হেল্পার টেবিল হিসেবে নিলাম। তো আমাদের এটা নেয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রোডাক্ট আইডিটা লিখলে যেন প্রোডাক্ট আইডি অনুযায়ী প্রোডাক্ট নেম রেটটা চলে আসে। আমি আমার সেল রেট এটা রেখেছি, যে কারণে আমি সেল রেটটা এটা সেল রেট প্রয়োজনে লিখে দিলাম।
সেল রেটটা এখানে চলে আসবে। ইনভয়েস মানে হচ্ছে আমি প্রোডাক্টটা বিক্রি করব, সেই বিক্রি করার জন্য একটা সম্পূর্ণ প্রোডাক্টগুলোর তালিকা, রেট এবং কোয়ান্টিটি, কত পিস নিচ্ছে সেই অনুযায়ী অ্যামাউন্ট কত হয় সেগুলো আর। তো এখন আমরা ভিলুকআপ করেছিলাম না গতকালকে, গত পরশু প্রত্যেকটা ক্লাসেই। ভিলুকআপ হচ্ছে কি, আমার কিছু তথ্য আগে থেকে থাকলে সেই তথ্য থেকে কোনো একটা নির্দিষ্ট তথ্য খুঁজতে গেলে সহজেই খুঁজতে পারি। তো আমরা এটা করলাম কেন, এখানে একটা প্রোডাক্ট আইডি ধরে আমি বাকি এগুলো খুঁজতে পারবো, তাই না? খুঁজতে পারবো কিনা এই প্রোডাক্ট আইডি ধরে? তো আমার প্রশ্নে বলা ছিল যে প্রোডাক্ট আইডি মানে দ্য প্রোডাক্ট নেম শো ডিপেন্ড অন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডির উপর ডিপেন্ড করে প্রোডাক্ট নেম শো করবে। এখানে প্রোডাক্ট নেমটা, প্রোডাক্ট আইডির এই ভ্যালিডেশনটা আগে একটু করে নেই। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা মেনু থেকে কোথায় যাব, ডাটা ভ্যালিডেশন। কি লিখবো এখানে, কাস্টম। বলেন তো কি লিখবো, ইকুয়াল and bracket open, লেন ব্র্যাকেট ওপেন, এই সেল সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল 5 ডিজিট বলা হয়েছে তাই না, 5, তারপরে কমা, কাউন্ট হিপ ব্র্যাকেট ওপেন, পুরোটা সিলেক্ট করব, কমা, এই প্রথমটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করব, এটা লেস দ্যান 2 হবে, ব্র্যাকেট ক্লোজ করব। আমার এখানে হয়ে গেছে, এখানে 5 ডিজিটেই হবে এবং ইউনিক হতে হবে। যেমন ATI 11 লিখলাম, এন্টার নিল, ATI আবার 11 লিখলাম, নেয়নি। মানে ব্যাপারটা হলো একই ব্যক্তি যদি মাউস কিনে, সে এই কোডের প্রোডাক্টটা কিনবে, সে এই কোডের প্রোডাক্টটা কি আবার কিনবে, আবার যদি কিনে আরো যদি 5 পিস কিনে, এইখানে যা আছে এই কোয়ান্টিটির সাথে আরো 5 পিস বাড়াই দিলেই তো হয়ে যায়। আমার কি দুইবার একই প্রোডাক্ট লেখার প্রয়োজন আছে? আমাদের এই প্রোডাক্ট আইডি ভ্যালিডেশনটা এই ধরনের কাজেই করা হয় সাধারণত। যেমন ধরেন আমি একটা ভ্যালিডেশন করলাম এমন যে এখানে শুধুমাত্র এনআইডি এন্ট্রি হবে। তো আমি কুতুবপুরের সব মানুষদেরকে এক এক করে এন্ট্রি করতেছি। এখন এক ব্যক্তি এন্ট্রি হয়েছে অলরেডি, সে তার মনে নাই এন্ট্রি হয়েছে কিনা, তাকে যদি আবার এন্ট্রি দিতে যাই তখন তো দেখা যাবে যে এন্ট্রি হচ্ছে না, তার মানে আগে এন্ট্রি করা আছে। ব্যাপারটা তো এরকমের। যাই হোক, আমাদের এই প্রোডাক্ট আইডির উপর বেস করে প্রোডাক্ট নেমটা যেন শো করে, আমি এখানে আরো দুই একটা প্রোডাক্ট আইডি লিখে দেই, অন্য কোনো প্রোডাক্ট আইডি লিখে দিলাম। এই 3টা প্রোডাক্ট আইডি আমাদের বলা ছিল এই যে প্রোডাক্ট আইডি লিখলে যেন প্রোডাক্ট নেমটা শো করে, এটা তো বলা ছিল। এই প্রোডাক্ট নেমের এখানে আমরা ভিলুকআপের মাধ্যমে প্রোডাক্ট নেমটা নিয়ে আসবো। কিভাবে একটু দেখি, ইকুয়াল ভিলুকআপ, লুকআপ ভ্যালু কি হবে তখন, আমার লুকআপ ভ্যালু হবে এটা। আমরা যে ঘরে লুকআপ করব সাধারণত লুকআপ ভ্যালুটা তার পাশেই থাকে। দিলাম লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালুটা যে টেবিল থেকে দিব সেই টেবিলটাকে লুকআপ ভ্যালু সহ সিলেক্ট করতে হবে। লুকআপ ভ্যালুটা অবশ্যই বাঁ পাশে রেখে করতে হবে। আমরা এভাবে সিলেক্ট করলে হবে না, এভাবে আমাদের সিলেক্ট করতে হবে। এটুকু করলেও হবে, এটুকু করলেও হবে, আমরা সমস্যা নাই। সম্পূর্ণটা সিলেক্ট করলেও সমস্যা নাই, তবে আমরা এইটুকু সিলেক্ট করে নেব। এটা কি লক করব, লক করলাম, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে বলতে পারেন? 2 কেন হবে বলেন তো? আমরা প্রোডাক্ট নেম চাচ্ছি, প্রোডাক্ট নেম, এই হচ্ছে আমার কলাম সিলেক্ট করেছি, এটা হচ্ছে 1 নাম্বার, আমি চাচ্ছি এটা 3 নাম্বার, 2, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা নিচে নিচে নিয়ে নিলাম। আমি এখানে কোনো প্রোডাক্ট এবার লিখলাম না, আমি একটা প্রোডাক্ট কিনবো, যে কোনো একটা প্রোডাক্ট কিনবো, একটা প্রোডাক্ট কোড আমি দিয়ে দিলাম।
আমার প্রোডাক্ট নেমটা চলে আসছে। আমি অন্য আরেকটা প্রোডাক্ট কিনবো, আমার প্রোডাক্ট নেম চলে আসছে, প্রোডাক্ট নেম আসছে। এবার আমার রেটটাও দরকার, প্রোডাক্ট নেম অনুযায়ী রেটটাও দরকার। তো একটা প্রোডাক্ট কোডে বা প্রোডাক্ট আইডিতে যা আছে রেটটাও তো সেই অনুযায়ী আছে, তাই না? এখানেও আমরা VLOOKUP কল করব। VLOOKUP লুকআপ ভ্যালু হবে সেম প্রোডাক্ট আইডি কমা টেবিল অ্যারে, এই একই টেবিল অ্যারে কমা দিব। এবার কত দিব? 3। লক করতে হবে, লকটা আমি করিনি। লক না করলে কি হয় একটু দেখে নেই। দেখেন ঠিক আছে, দেখবেন ঠিক আছে না? এইখানে আমি লিখি মাউস, ওই মাউসের আইডিটা লিখি ATI11 আসছে। এইটুকু যদি লক করে দেই, এরপরে এটাকে নিচে নিচে টানে, তাহলে সঠিক রেজাল্ট দিবে। তো এখন আমরা পুরোটাই আপাতত পুরোটা দিয়ে দিলাম। নট অ্যাভেলেবেল দেখাচ্ছে কারণ এখানে কোনো প্রোডাক্ট কোড নাই। এখন এখানে প্রোডাক্ট কোড যদি আমি যেটা যেভাবে দিব সেই অনুযায়ী প্রোডাক্ট কোড অনুযায়ী হয়ে যাচ্ছে। এখানে প্রোডাক্ট কোড মনে করি আমরা এতগুলো প্রোডাক্ট না, এই কয়টা প্রোডাক্ট নিব। এইখানে কোনো একটা প্রোডাক্ট কোড বাদ দিয়ে অন্য কোনো প্রোডাক্ট কোড দেই। যেমন প্রথম আমি প্রোডাক্ট কোড দিলাম ATI20, আমার চলে আসলো। ATI18 চলে আসলো। ATI এখন এই প্রোডাক্ট আইডিতেও আমাদের একটা মানে প্রোডাক্ট আইডিতে তো সাধারণত আমরা কি করেছি, ইউনিক এবং ডাটা ভ্যালিডেশন দুটোই করেছি, তাই না? এটা যদি না থাকে, এখানে অন্য কিছু থাকতে পারে যেটা হলো ড্রপ ডাউন। আমরা তাহলে ড্রপ ডাউন করবো, তো যেটাই থাকবে আমাদের সেটা করতে হবে। তো এবার এই যেটুকু করলাম এইটুকু অনুযায়ী কোয়ান্টিটি যে যত পিস কিনবে, SSD 2 পিস কিনবে, CPU 3 পিস 4 পিস কিনবে, ওয়াইফাই ডঙ্গল 10 পিস কিনবে। এটা লিখেছি ঠিকই কিন্তু পিস হয়নি, তাই না? এই সম্পূর্ণটা সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে এই অ্যারো সাইনে নাম্বার ফরম্যাটিং এ অ্যারো সাইনে এসে কাস্টম সব শেষে কি হ্যাশ দিয়ে ইনভার্টেড কমা স্পেস পিস ব্র্যাকেট মানে ইনভার্টেড কমা ক্লোজ এন্টার। এবার অ্যামাউন্টের এখানে কিভাবে করব? এই সেল ইনটু এই সেল, অ্যামাউন্ট আমাদের বের হয়ে গেল। টোটালটা কিভাবে করব? ইকুয়াল সাম ব্র্যাকেট ওপেন, এই তিনটা না, এর সম্পূর্ণটাই সিলেক্ট করবো। আমাদের তিনটার বেশিও তো হতে পারে। আমাদের টাকার সাইন দিতে হবে, তাই না? এটা বলা ছিল। এই যে দেখেন প্রোডাক্ট নেম পিস কোয়ান্টিটি করলাম, ইউজ বিডিটি সাইন ইন অ্যামাউন্ট, অ্যামাউন্টে বিডিটি সাইন হবে। অ্যামাউন্ট সম্পূর্ণ সিলেক্ট করলাম, নিচে এগুলো অ্যামাউন্টের একটা অংশ, এগুলো পর্যন্ত সিলেক্ট করলাম। এটাকে করে দিলাম কারেন্সি, কারেন্সি করার সাথে সাথে আসছে ডলার সাইন। এই অ্যারো সাইনে ক্লিক করলাম, এই সিম্বলে ডলার সাইন বাদ দিয়ে আমাদের বাংলাদেশি টাকা যেখানে আছে সেখান থেকে বাংলাদেশি টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশি টাকাটাকে খুঁজে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, বাংলাদেশি টাকা হয়ে গেল। তো এখন আরো কিছু আছে, ডিসকাউন্ট বেসড অন গ্র্যান্ড টোটাল। এই টাকার উপর বেস করে ডিসকাউন্ট হবে। ডিসকাউন্টটা কিভাবে করব? ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন। আমাদের ডিসকাউন্টে বলা ছিল যে 9 লাখ টাকার উপরে যদি হয় তাহলে 9 লাখ না 5 লাখের উপরে হলে, দাঁড়ান একটু দেখে নিই।
আচ্ছা 5 লাখের উপরে হলে 9%, 3 লাখের উপরে হলে 3%, 3 লাখের নিচে হলে 1%। ইকুয়াল ই ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি 5 লাখ হয়। এই ছিল আমার লজিক প্রথম, যে এই সেল যদি 5 লাখের উপরে হয় তাহলে 9% হবে। এই 9% কার উপরে 9%? এইখানে যে টাকাটা থাকবে তার উপরেই 9%। এইখানে যে টাকাটা এইটা ইন্টু 9%, কমা আবার আচ্ছা ইনভার্টেড কমা হবে না তো। 5 লাখ হচ্ছে একটা ভ্যালু, ওখানে ইনভার্টেড কমা হয় না। তাহলে কি হবে, ভ্যালু ইন্টু এই সেল ইন্টু 9%, কমা আবার ই ব্র্যাকেট ওপেন, আবার দিলাম এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 3 লাখ, তাহলে হবে এই সেল ইন্টু 3%, কমা এই দুইটার থেকে অন্যটা যদি হয় তাহলে এই সেল ইন্টু 1% দিয়ে দিতে পারি, 1.5%। আমরা পরবর্তীতে কি আর একটা ফর্মুলা নতুন করে কল করতে হলো না, এন্টার। তো এখন দেখেন এখানে আসলে কত পার্সেন্ট এই মুহূর্তে এটা থেকে এটা হয়েছে ডিসকাউন্ট। আমরা একটু ক্যালকুলেটর বের করে দেখি। এখানে 1,13,600 টাকা আছে, তাই না? 1,13,600 ইন্টু 1.5% যা হয় দেখেন সেই ভ্যালুটাই এটা। তার মানে এখানে 1.5% ধরছে, কিন্তু অ্যামাউন্টটা যদি 3 লাখের উপরে হয়ে যায়, 3 লাখের উপরে একটু অ্যামাউন্ট বানিয়ে দেই, 4 পিসের পরিবর্তে 10 পিস হলেই, আর এটা 20 পিস হলে হয় না, এটা 20 পিস। এখন দেখেন 3,38,000 টাকা ভ্যালু হয়েছে। তো 3,38,000 এবার কি 1%, 1.5% হয়েছে 10,000 টাকা, কিন্তু এবার হয়েছে 3%, তাই না? 38,000 ইন্টু 3%, দেখেন 10,140, এবার ধরছে 3%। মানে মোট কথা হলো অ্যামাউন্টের উপরে বেস করে আমার পার্সেন্টেজটা হয়ে গেল শুধুমাত্র একটা ফর্মুলায়। আমাদের যদি এমন হতো যে ফর্মুলা কল করলাম না, তাহলে প্রত্যেকের জন্য আলাদাভাবে প্রত্যেকবার এগুলো কল করে তারপর দিতে হতো। এরপরে ভ্যাটের ক্ষেত্রে ফিক্সড বলা থাকতে পারে 5% বা 10%, কিসের উপরে? এই টোটালের উপরে ইন্টু 5% ধরে নিলাম। তো এবার আমরা গ্র্যান্ড টোটালটা বের করব। কিভাবে বের করব? আমরা একটা প্রোডাক্ট যদি কিনতে যাই, ডিসকাউন্টটা কি আমার প্রোডাক্টের তালিকা থেকে বাদ যায় না? আর ভ্যাট কি যোগ হয়? তো ডিসকাউন্ট আমরা বাদ দিব এবং ভ্যাট আমরা যোগ করব, কারণ ভ্যাটটা আমাকে দিতে হচ্ছে। এই যে প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। এই গ্র্যান্ড টোটালটা এখানে কথায় লিখে দেওয়ার লাগতে পারে 44,760 টাকা। এরপরে এটুকু যেভাবে আছে, এটুকু সম্পূর্ণ মার্জ করা আছে, এটুকু সম্পূর্ণ সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। মার্জ অ্যান্ড সেন্টার করে পেইড কথাটা লিখলাম, পেইড কথাটাকে সেন্টার করলাম, বড় করলাম, বোল্ড করলাম। এটা আমাদের বাঁকা আছে এরকম, তাই না? আমাদের এটা বাঁকা করতে পারবো না? এইখানে সিলেক্ট করলেই তো অ্যাঙ্গেল দিলেই বাঁকা হয়ে যায়। যদি মনে হয় যে এই বাঁকাটা বেশি হয়ে গেছে কিন্তু স্যাম্পলে বাঁকা বেশি না, কম, তাহলে এটা ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে
এই বাক্যাটা যতটুকু দরকার সেটুকু রেখে ওকে ক্লিক করলে হয়ে যাবে। ক্লিয়ার? এটা যদি এই বাঁকাটা পার্সেন্টেজ বলে যায় যে 30% বাঁকা হবে, তাহলে এই অ্যারোতে ক্লিক করে এইখানে 30 লিখে দিয়ে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলে 30 লিখে দিয়ে এন্টার। তো আমরা দেখি একটু আমাদের কোশ্চেনে যা যা বলছিল সেই অনুযায়ী সব কি করছি, আমরা সব কি করেছি কিনা, আমাদের সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে একেবারে সম্পূর্ণ। তো দেখেন এই হচ্ছে, এটা যদি বোল্ড করা থাকে বোল্ড করে দিও। আমি আপনাদের দেখিয়েছি এক এক করে ডাবল ডাবল করে দেখিয়েছি, তারপরে দেখেন 41 মিনিট হয়েছে মাত্র। তো এইখানে যে সেটিংস গুলো করেছি একদম সম্পূর্ণ এইটুকু, এটুকু হচ্ছে আমরা দেখে দেখে করব, তাই না? এইটুকু দেখে দেখে করব। এই পিকচারের ক্ষেত্রে রেশিওটা ঠিক রাখার জন্য, মানে রেশিও অনুযায়ী করার জন্য এই অ্যারো সাইডে ক্লিক করে লগ অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দিব, মানে লকটাকে আনলক করে দিলাম। আনলক করলে এটা এখন বড় ছোট যেমন খুশি তেমন করা যাচ্ছে। যদি লক না থাকে তাহলে এটা যেমন খুশি তেমন করা যায় না। তো এটা আমাদের সাইজ অনুযায়ী এই সাইজে বসিয়ে দিব, তাহলে এই সাইজটা হয়ে যাবে। তো আমাদের সাইজ আমরা বসাতে পারবো, এটার সাইজ যেরকম দরকার সেরকম করতে পারবো, এগুলো এরকম সবই করতে পারবো। এইটা যে কালো করেছি এবং এই লেখাটা সাদা, এটা পারি সবাই, এটাও করছি। কাস্টমার নেম অ্যাড্রেস এটা এভাবে লিখেছি। ডেটের ক্ষেত্রে কাস্টমার নেমের ক্ষেত্রে হয়তো ফরম্যাটে যদি কোনো নামের পরে নাম লেখা থাকে অন্য কোনো নাম, সেরকম নাম লিখে দিতে পারেন। অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস দিতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নাই। ডেটের ক্ষেত্রে এরকম করার পরে এইখানে যে ফর্মুলাটা হবে এটা দেখি কিভাবে হবে। ডেটের ক্ষেত্রে এই নাম্বার ফরম্যাটের অ্যারো সাইনে ক্লিক করে কাস্টমে গিয়ে সরাসরি যে ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটটা লিখে দিব, আর কিচ্ছু লাগবে না, এত দেখা দেখির দরকার নাই। ডিরেক্টলি ফরম্যাটটা লিখে দিব। ফরম্যাটটা প্রশ্নেই থাকবে, যে প্রশ্ন বলতে প্রশ্নগুলো এরকম থাকবে, এই যে কন্ডিশনটা থাকবে। আমি একটা প্রশ্নের নমুনায় চলে যাই, সেই নমুনাটা একটু দেখেন। 11 ডিজিট দিলাম, এটাও দিলাম। এখানে প্রোডাক্ট আইডির উপর বেস করে প্রোডাক্ট নেমটা চাচ্ছি। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, এই যা কিছু আছে এটা একটা হেল্পার কলামে নিব। হেল্পার কলামে এই শিটে না নিয়ে অন্য শিটেও নিতে পারি, তবে এই একই শিটে রাখলাম। এইটুকু আমরা আমাদের মতো করে তৈরি করে নিব, মানে তৈরি করব হচ্ছে আমাদের স্যাম্পলে যা থাকবে এটা স্যাম্পলে থাকবে না। স্যাম্পলে এখানে যা থাকবে ওটার আলোকে একটা ফাইল তৈরি করে নিব, ওটার মতো করে। ওইগুলো ওই স্যাম্পলের মতো যা আছে তা দিব, পাশাপাশি আরও কিছু দিয়ে একটা, এটা হচ্ছে একেবারে ডামি ফাইল, ডামি বুঝিয়ে এটা জাস্ট চেক করার জন্য, নিজেটা তৈরি করার জন্য তৈরি করা। তো সেই অনুযায়ী প্রোডাক্ট আইডি এখানে যে ভ্যালিডেশনটা সেটাও করে নিব। কিভাবে? ডাটা ভ্যালিডেশনে গিয়ে কিভাবে কাস্টমে যাব, কাস্টম থেকে অ্যান্ড ফর্মুলা, ল্যান্ড ফর্মুলা, কাউন্টিং ফর্মুলা, এই তো তিনটা ফর্মুলা দিয়ে আমরা এটা শেষ কমপ্লিট করব। তো এটা কমপ্লিট করার পরে এই নামগুলোই ব্যবহার করে আমরা এই পাশে প্রোডাক্ট আইডিটা করব। এই প্রোডাক্ট আইডিতে যদি আমি অন্য নাম ব্যবহার করি, যেমন অন্য কোনো নাম ব্যবহার করলাম, আমরা এরকম ব্যবহার করলাম, ঠিক আছে? প্রোডাক্ট আইডির ক্ষেত্রে এখানে অন্য ভিন্ন কিছু ব্যবহার করলাম, কিন্তু এখানে ব্যবহার করলাম এটা। তো এবার যদি আমরা এখানে ভি লুকআপ করি, একটু দেখি। ভি লুকআপ করব, ভি লুকআপ, ভি লুকআপ, লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে যদি এটা সিলেক্ট করিও, কমা দিয়ে যদি আমি 2 দেই এবং কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমাদের এখানে নট অ্যাভেলেবেল আসছে। কেন? লক করা যদি হয়ও তারপরও নট অ্যাভেলেবেল আসবে। এখানে আমি যেটা খুঁজতেছি লুকআপ ভ্যালু এটা,
এটা খুঁজতেছি, এটা খুঁজবো যেখান থেকে, সেখানে ওইটা থাকতে হবে। তো এখান থেকে খুঁজছি, এটাকে খুঁজছি, কোথা থেকে খুঁজবো? এখান থেকে। কিন্তু এখানে তো নাই, এটা এই সিরিয়ালটা এখানে নাই, এখানে আছে যেভাবে, এখানে অন্যভাবে হয়ে গেছে, যে কারণে এটা হবে না। এইটাকে খুঁজতে গেলে এখানে ওটা থাকতে হবে। এখানে যদি এটা থাকে তাহলেই এখানে পাবো। এরপরে রেটটা ওই একইভাবে ভ্যালু করে নিয়ে আসি। এরপরে গুণ বিয়োগ যেভাবে যা করলাম সে একই কথা। সব ইফ ফর্মুলা প্রত্যেকটা জায়গা লাগতেছে, সাম লাগতেছে, আর কি লাগতেছে? আর তেমন কিছুই লাগতেছে না এটার ক্ষেত্রে। ইফ, সাম, ভিলুকাপ, এই তিনটাই লাগতেছে এখানে, আর কিছু না। তো তিনটা যদি আমরা জানি তাহলেই তো হয়ে গেল। তো বুঝতে পারছেন সবাই?